জলবায়ু পরিবর্তন। প্রথমে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক বিশেষ ব্যক্তিত্ব আছেন এবং মঞ্চে যারা আছেন, আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা এই নতুন একটি ইনিশিয়েটিভের পেছনে যারা অবদান রেখেছেন, ইউএসএর পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল এবং আপনারা যারা এই পুরো প্রক্রিয়াকে অর্থবহ করেছেন, সবাইকে আমি সালাম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাকে বলা হয়েছে কিছু সুপারিশ আরো যুক্ত করার জন্য। তো প্রথমেই যে কথাটি বলবেন, আমি ভাবছিলাম সেখানে বসে যখন বক্তব্য আসছিল যে আসলে আমরা যে কাজটি করেছি এবং যেটা আগামীতে আমরা চালিয়ে যাব, সেটার মধ্যে ভিন্নতা কোথায়? বাংলাদেশে অনেক এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। একটা আমি যদি গণতন্ত্র দিয়ে শুরু করি, আমরা যখন গণতন্ত্র বলি, একটি ভাবনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, যে যখন আমরা নাগরিক হিসাবে আমাদের মত প্রকাশ করতে পারি বা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা বেছে নিই। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দুটি নির্বাচনের মধ্যে যে সময়টা আছে, সেখানে গণতন্ত্র কতটুকু কার্যকর হয়েছে। এবং এটা আমি নতুনভাবে কিছু বলছি না, সারা বিশ্বে অনেকেই বলে যে গণতন্ত্র এখন ব্যাকফুটে আছে, যে গণতন্ত্র চাপের মধ্যে আছে। এবং এটা চাপের মধ্যে থাকার একটা অন্যতম কারণ হচ্ছে গণতন্ত্র থেকে একটা প্রক্রিয়া হিসেবে মানুষের যে প্রত্যাশা বা মানুষের যে চাহিদা, সেটা কতটুকু গণতন্ত্রের মাধ্যমে আমরা পাচ্ছি, সেটাই কিন্তু হচ্ছে গণতন্ত্রের আসল পরীক্ষা। যে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে চাহিদা, সেটা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি। নির্বাচন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমি নির্বাচন আগে, যেমন এক্ষেত্রে হয়েছে, আমি অঙ্গীকার করলাম, সংগতি প্রকাশ করলাম, বললাম আপনাদের চিন্তা ভাবনাগুলো আমারও চিন্তা ভাবনা, আমি নির্বাচিত হয়ে যদি আসতে পারি এই কাজগুলি করব। কিন্তু নির্বাচনের পরবর্তী সময় সেই কথা এবং কাজের মধ্যে যদি মিল না থাকে, তাহলে কিন্তু গণতন্ত্র সেখানে আমাদের প্রত্যাশা অনুযায়ী ডেলিভারিটা দিতে পারে না। তো আমাদের এখানে যে পরীক্ষাটা, সেটা হচ্ছে যে নির্বাচনের আগে আমরা অনেক কথাই বলি, অনেক অঙ্গীকারই করি, মানুষের মন জয় করার চেষ্টা করি, তবে নির্বাচনের পরবর্তী সময় আমি কতটুকু বাস্তবায়ন করতে পারব, সেটাই কিন্তু গণতন্ত্রকে অর্থবহ করে তুলি। এবং তখনই একটা প্রক্রিয়া হিসাবে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা, গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা, এটা অনেক মাত্রায় বেড়েছে। আর আমি যদি আমার কথা এবং কাজের মধ্যে মিলটা পরবর্তীতে নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু সেটা গণতন্ত্রকে আরো দুর্বল করে। সো প্রথমেই এখানে যে মডেলটা আমরা করছি, সেটা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষের চাহিদাগুলো আমরা কিভাবে পূরণ করব। এবং প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে খুবই সুন্দরভাবে। এবং এটা আমাদের সৌভাগ্য যে ঠিক নির্বাচনের আগে আপনারা আপনাদের একেবারে তৃণমূল পর্যায় থেকে, প্রান্তিক পর্যায় থেকে কথাগুলো আপনারা নিয়ে এসেছেন। এবং কাদের কথা, যারা সবচেয়ে হয়তো পিছিয়ে, যাদের কণ্ঠ সবচেয়ে দুর্বল, যারা মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের কথাগুলো জনপ্রতিনিধিদের কাছে পৌঁছেছে। এবং আমি কেটির কাছ থেকে জানতে চাচ্ছিলাম, উনি বললেন যে 46 জন এমপি হিসাবে নির্বাচিত হয়ে গেছে, যারা এই কমিটমেন্টগুলোর সাথে সম্মতি প্রকাশ করেছে। প্রথম কাজটা হবে এই ব্যক্তিদের নিয়ে সংসদে একটা ককাস গঠন করা। সংসদে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ এই 46 জন এমপি যারা নির্বাচনের আগে আমাদের এই কথাগুলো বলেছেন বা অঙ্গীকার করেছেন, এখন সময় হচ্ছে সেটা বাস্তবায়ন করা। এবং একটা ককাস যখন হয়ে যায়, তা দুটো পর্যায়ে কাজ করবে। একটা হচ্ছে সংসদে নীতি নির্ধারণের ক্ষেত্রে, পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে, তদারকি করার ক্ষেত্রে। আরেকটা আছে, ওনারা যদি ওনাদের স্ব নির্বাচন এলাকায়, আমি নিজেকেও তার মধ্যে নিয়ে আসছি, আমরা যদি আমাদের নির্বাচন এলাকায় এই নীতির যদি আমরা একটা প্রতিফলন ঘটাতে পারি, তাহলে দেখেন বাংলাদেশের 300টা আসন, প্রায় 50টা আসনে কিন্তু আমরা বাস্তবায়নের নেতৃত্বের একটা জায়গা আমরা পাচ্ছি। তো এটা হবে আমার প্রথম সুপারিশ।
যে ওনাদের এখন নিয়ে আসেন, এবং সেখানে মেয়ররাও আছেন যারা হয়তো আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি, এমন একটা প্রক্রিয়া যেটার সাথে স্থানীয় সরকার জড়িত। আমি দেখছি যেমন ছবিতে আইনমন্ত্রী আছে। তো যারা যারা যে প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দিয়েছেন তাদের কাছে এখন আপনারা যান, যে বলেন যে এগুলোর এখন আমরা বাস্তবায়ন চাই। এটা কিন্তু খুবই জরুরি। এটা হলো আমার প্রথম সুপারিশ। দ্বিতীয় সুপারিশ বর্জ্য ব্যবস্থাপনা, যেহেতু এখানে অনেক কথা আছে এবং এখানে আপনারা যেটা বলছেন যে 3R থেকে 4R, আমি আরেকটা আর যুক্ত করতে চাই। প্রথম আর হচ্ছে রিফিউজ, পরিহার করা। কারণ আমি যদি প্রথমে যদি প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিক সেটা যদি আমি পরিহার করি, তাহলে এটা রিসাইক্লিং, এটা রিইউজ, এটা রিকভারি কোনো কিছু কিন্তু প্রয়োজন হচ্ছে। এবং এখানে আমাদের যে একটা বড় যে একটা চ্যালেঞ্জ আছে, তো আপনি যদি পরিবেশ মন্ত্রণালয়ের কথা বলেন, আমরা নীতি প্রণয়ন করতে পারি, আমরা আইন প্রণয়ন করতে পারি, আমরা অর্থ বরাদ্দ করতে পারি, তবে বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের সম্পৃক্ততা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু সেই উদ্যোগগুলো যেভাবে আমরা তার কাছ থেকে সুফল এক্সপেক্ট করি সেটা কিন্তু আমরা পাবো না। সুতরাং মানুষকে আমরা কিভাবে ইনভলভ করার একটা অন্যতম উপায়, তো একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে আগে থেকেই তাদেরকে এই বিষয়টিকে চাহিদা হিসাবে তাদের দিক থেকে দাবিটা নিয়ে আসে। একটা উদাহরণ দিই, যেমন আমাদের রাইট টু ইনফরমেশন ভারতেও আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশে কয়টা আবেদন যাচ্ছে, ভারতে কয়টা যাচ্ছে? লক্ষ লক্ষ আবেদন কিন্তু ভারতে প্রতিদিন যাচ্ছে, বাংলাদেশে সেইভাবে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কয়েকটি এনজিও ভালো কাজ করেছে, এই বিষয়টাকে একটা দাবি হিসাবে নিয়ে এসেছিল, তবে তৃণমূল পর্যায়ে মানুষকে তারা সেভাবে সম্পৃক্ত করে, এটা উপর থেকে করা হয়েছে। সুতরাং উপরের উদ্যোগটা যেমন প্রয়োজন, তৃণমূল পর্যায় থেকে চাহিদাটাও কিন্তু আমাদের তুলে আনতে হবে। এবং এখানে ওই কাজটি কিন্তু হয়ে গেছে। আপনারা এটা আপনাদের চাহিদা হিসাবে, আপনাদের প্রত্যাশা হিসাবে আপনারা এটা নিয়ে এসেছেন। সুতরাং এখন আপনাদের কাজ হচ্ছে, একটা হচ্ছে বাস্তবায়ন, আরেকটা হচ্ছে বাস্তবায়নটা কার্যকরভাবে বা সঠিকভাবে হচ্ছে। কারণ এখন কিন্তু আপনাদের দায়িত্বটা ভিন্ন। এতদিন ছিল আপনাদের সেই প্রত্যাশার কথা বলা, আপনাদের অধিকারের কথা বলা, আপনাদের সকলকে সংগঠিত করে এক জায়গায় বিষয়টা নিয়ে এসছে, এবং পরবর্তীতে বাস্তবায়নের ফলে আমাদের সুফলটা আমরা কতটুকু পাচ্ছি এটা করার দায়িত্ব কিন্তু আপনাদের। সুতরাং আপনাদের দায়িত্ব শুধু আপনাদের কথাগুলো সংগঠিত করে চাহিদা হিসাবে আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, সেটার ভিত্তিতে আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, আমরা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছি, সেটাকে আমরা কতটুকু বাস্তবায়ন করব। এবং এখানে আমি মনে করি এই কাজটা যদি আমরা, এখন আপনারা স্মার্ট নগরায়নের কথা বলছেন, আপনারা দূষণের কথা বলছেন, এটা কিন্তু সারা বাংলাদেশের গভর্নেন্সের জন্য একটা মডেল হতে পারে। যে আমরা এই ক্ষেত্রে যদি এইভাবে চাহিদাগুলিকে সংগঠিত করে নিয়ে আসতে পারি, মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে কিন্তু আমার উপর একটা চাপ থাকছে। আমি একজন সংসদ সদস্য হিসাবে আমি কতটুকু আমার যে প্রতিশ্রুতি আছে সেটা অনুযায়ী আমি কাজ করি, এবং এইভাবে কিন্তু গণতন্ত্র শক্তিশালী, যে একটা জবাবদিহিতা, একটা চেক অ্যান্ড ব্যালেন্স। আমরা বড় আকারে যখন চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, তখন আমরা বলি আমাদের সংসদ আছে, আমাদের স্থায়ী কমিটি আছে, আমাদের বিচার বিভাগ আছে, এবং আমাদের এক্সিকিউটিভ আছে। আসল চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আসবে সাধারণ মানুষের কাছে, এবং সেই কণ্ঠটা আমরা যত সংগঠিত করতে পারবো, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কাজ। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে চাহিদা অনুযায়ী আমরা যেন আমাদের সকল পরিকল্পনা আমরা সম্পূর্ণ করব। এবং এখানে লক্ষ্য করেন আমরা কাদের চাহিদার কথা বলছি, একেবারেই যারা প্রান্তিক পর্যায়ে আছে, একবারেই যারা সুবিধা বঞ্চিত। তো আমি যখন সরকার হিসাবে বা একটা মিনিস্ট্রি হিসাবে যখন পরিকল্পনা করব, কাদের চাহিদার আলোকে সেই পরিকল্পনা করব? যারা নানানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কথা চিন্তা করে আমি পরিকল্পনা করব, নাকি আমি একেবারে তৃণমূল পর্যায় থেকে পরিকল্পনা করব? এবং আমি যদি সবচেয়ে বেশি যারা সুবিধা বঞ্চিত তাদের যে ঘাটতিগুলো আছে
সেই বিষয়টি মাথায় রেখে যদি আমি আমার পরিকল্পনা প্রণয়ন করি, তাহলে সেই পরিকল্পনা সকলের জন্য কার্যকর হবে। আর আমি যদি শুধু একটা উপরের স্তরের বিষয়গুলো নিয়ে কোন শিল্পে কাকে আমি কি ছাড় দিব, কি সুবিধা দিব, সেটা দিয়ে শুধু যদি আমি করি, তাদেরটাও প্রয়োজন আছে। তবে মৌলিক পরিকল্পনা কিন্তু হতে হবে একেবারে তৃণমূল পর্যায়ে। আরও একটা বিষয় বলি, যেমন আমরা মানব অধিকারের কথা বলি, হিউম্যান রাইটসের কথা বলি, সেটা যেমন আমার জন্য প্রয়োজন, হিউম্যান সিকিউরিটি বা মানব নিরাপত্তার কথাটাও কিন্তু আমাকে ভাবতে হবে। সেই হিউম্যান সিকিউরিটির মধ্যেও কিন্তু আপনার হিউম্যান রাইটস চলে আসছে। আমার সবাই করতে হবে। আপনারা যে এখন কথাগুলো বলছেন, সেই কথাগুলোর অধিকার আপনাদের থাকতে হবে। সেই কথাগুলো সংগঠিতভাবে যেন আমাদের কাছে পৌঁছাতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। তবে আমার সংবিধান যেটা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, যে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা তো আমাকে নিশ্চিত করতে হবে। একটা ন্যূনতম জীবনের মান আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং সেই জীবনের মান নিয়েই কিন্তু আমরা কথা বলছি। আর বাংলাদেশ যত এগিয়ে যাবে, আমাদের নগরায়নের স্কেলটা যত বাড়বে, ততই কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জটাও বাড়বে। আমাদের অর্থনীতি যত উন্নত হবে, তত বর্জ্য ব্যবস্থাপনার চাহিদাটা আরও অনেক অংশে বেড়ে যাবে। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উনি বলছিলেন ওনাদের পরিকল্পনার কথা। আমি জানি আমাদের হয়তো ভিন্ন মত থাকতে পারে। আমাদের প্রফেসর সাহেব বলছিলেন যে আসলে মানে বর্জ্যটা পুড়িয়ে আমরা কতটুকু তার সুফল পেতে পারি, বাট এগুলো হচ্ছে আমরা কোন পথে আমরা আগাবো। তবে কি করতে হবে সেটা নিয়ে এখন দ্বিমত নেই। কারণ উনি যেটা বলছেন যে হ্যাঁ, আমার যে কারণে আমি এটা বর্জ্য থেকে আমি জ্বালানিতে আমি রূপান্তর করবো, সেটা করতে গিয়ে যদি আমি এখন ফসিল ফিউল আর অনেক বেশি ব্যবহার করি, তাহলে আসলে নেট বেনিফিটটা আমার কী হচ্ছে। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়, যেগুলো আমরা বিজ্ঞানে আমাদের বলে দিব আমরা কীভাবে আগাতে পারি। তবে আমি মনে করি এটা মানে খুবই ভালো একটা উদ্যোগ, কারণ আমরা যখন সবাই মিলে এগিয়ে যাওয়ার কথা বলি, আর আমরা প্রায় বলি যে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, তার চেয়ে আমার কাছে বড় হচ্ছে আমাদের সংবিধান। আমি যে কথাটা বলতাম, আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, কারণ সংবিধান হচ্ছে আমাদের মানে মাদার, তার নিচে হচ্ছে আমরা যে আইনগুলো পাশ করি। এবং দেখেন আমাদের যে সংবিধানে আমি যে ধারাটার কথা বললাম 15 বা 18 ক, এগুলো কোথায় আছে? এগুলো আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। মানে অর্থাৎ আমি যেই কাজে আমি করি না কেন, সেটাকে আমি 15, 18 কয়ের চশমা দিয়ে আমি দেখব। অর্থাৎ আমি যা কিছু করি, আমার নীতি, আমার আইন, আমার আর্থিক বরাদ্দ, সম্পদের ব্যবহার, অ্যালোকেশন, সব কিছুতেই আমার ওই বিষয়গুলো আনতে হবে। সেটা কিন্তু অনেক সময় আমরা আনতে পারি না। অনেক সময় বিশেষ যে স্বার্থগুলো থাকে, তারা তাদের চাহিদা আদায় করে নেয়। সেটা কিন্তু হওয়াটা ঠিক না। সকলের চাহিদা আমরা দেখব, তবে আপনাদের এই কণ্ঠটা যত জোরালো হবে, আপনারা যত সংগঠিত হবে, আপনারা যত আমাদেরকে দিনদার কাঠগড়ায় দাঁড় করাবেন, ততই কিন্তু আমরা আপনাদের জন্য যে সেবার যে পরিকল্পনা করছি, সেটা কিন্তু সেই সুফলটা আপনারা পাবেন। অর্থাৎ আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আপনারাই সংগঠিত হওয়ার মধ্য দিয়ে আপনাদের ভাগ্য, আপনাদের ভবিষ্যৎ, এটা আপনারা নিশ্চিত করবেন। এটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ, আরেকজনের কাছে এটা ছেড়ে দেবেন। এই ভবিষ্যৎটা আপনাদের আবার আপনাদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে হবে যদি কাউকে ছেড়ে দিয়ে দেয়। এবং আমরা আজকে কিন্তু সেই প্রক্রিয়ার একটা অংশ হিসাবে এখানে আমরা মিলিত হয়েছি। তো আমরা একটা বলি যে পার্টনারশিপ। দেখেন এখানেও যেটা আছে, ইউএসএ এককভাবে কিন্তু করেন, এটা কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল আছে, তারপরে এই যে এতগুলো সংগঠন আছে, এবং আপনাদের অনেকের সাথে বিভিন্ন ফোরাম আমার আলাপ হয়, আপনারা বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন। তবে সেটাকেও সংগঠিত করা দরকার, সবাইকে এক মঞ্চে নিয়ে আসা দরকার। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন অ্যাডাপ্টেশন বা অভিযোজন নিয়ে আমাদের একটা জাতিসংঘের একটা কনফারেন্স হলো, তিনি সেখানে একটা ঘোষণা দিলেন যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ। অর্থাৎ আমাদের যত উন্নয়ন সহযোগী আছে, যত ডেভেলপমেন্ট পার্টনার আছে, সবাইকে আমরা এক মঞ্চে নিয়ে আসছি। তো এটা কিন্তু এখন সারা বিশ্বে এটাই হচ্ছে ট্রেন্ড। সরকার এককভাবে কিছু পারবে না,
সবাইকে নিয়ে করতে হবে। হয়তো আমরা নীতির ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট আছে সেটার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বলতে পারি, বা আমাদের যে নির্বাচনী ইশতেহার আছে, দেন কত বড় একটা কাজ আপনারা এখানে করেছেন, যে নির্বাচনী ইশতেহারে আপনাদের কথাগুলোর একটা প্রতিফলন ঘটবে। এটাই তো একটা বিশাল একটা অগ্রগতি, যে নির্বাচনী ইশতেহার। এবং আমি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছি না, আমি এখানে দেখলাম অনেক রাজনৈতিক দলের কাছে আপনারা গিয়েছেন এবং সবাই কিন্তু এটা মেনে নিল। এই যে এটা নিয়ে একটা ঐক্যমত তৈরি হলো, ইশতেহারে তো এসছে, এখন তো আপনি এটা দাবি করতে পারেন, কারণ ইশতেহার হচ্ছে যেই অঙ্গীকারের ভিত্তিতে আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্নতা আমরা কিভাবে বুঝব? একটা হচ্ছে নেতৃত্ব, একটা হচ্ছে ওই দলগুলোর অতীতের অবদান, ওই দলগুলোর গ্রহণযোগ্যতা, অতীতে কি করেছে, কি করলো, ট্র্যাক রেকর্ড। আরেকটা হচ্ছে আমার যে চাহিদাগুলো আছে, আমার মনের যে কথাগুলো আছে, সেই কথাগুলো রাজনৈতিক দল বলছে কিনা, সেটার মাধ্যমে কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা আরো সমৃদ্ধ হয়। যে হ্যাঁ, একটা শুধু এটা কিন্তু একটা প্রতীকের বিষয়, এটা শুধু নৌকা বা আপনার লাঙ্গল বা ধানের শীষ বা দাঁড়িপাল, এটা কিন্তু শুধু তার বিষয়। এটা হচ্ছে ওই প্রতীকের পিছনে কি নীতিগুলো আছে, ওই প্রতীকের পেছনে কি রাজনৈতিক চিন্তা এবং দর্শন আছে। এভাবেই কিন্তু আমাদের রাজনীতির বিষয়টা এগিয়ে যায়, এবং এটা খুবই, আমি মনে করি হয়তো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক বিষয়, যে আমরা একটা সংস্কৃতি এখানে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণটা আছে। সাধারণ মানুষই তাদের প্রত্যাশার কথা বলবে, তাদের অধিকারের কথা বলবে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকারের দায়িত্ব হচ্ছে সেই অধিকারের প্রতি সম্মান দেখানো, সেই অধিকার যেন বাস্তবে, সেই অধিকারের সুফল যেন তারা পায়, সেই কাজটি। তো অনেক বড় একটা কাজ। আজকে হয়তো আমরা একটা ছোট পরিসরে এটা নিয়ে আলোচনা করছি, যার জন্য আমি বলছি যে আমরা তো বলি গুড গভর্নেন্স, আমরা সুশাসনের কথা বলি। এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা দৃষ্টান্ত হবে, যে হ্যাঁ, এই ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা, আপনারা এখানে অনেক কথা বলছেন, এখান থেকে 3টা যদি আপনারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন, সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। এই যে আমি বললাম এর মধ্যে রিফিউজটা নিয়ে আসেন, এবং সেখানে কমিউনিটি কিভাবে হেল্প করতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অগ্রগতি। দূষণের ক্ষেত্রে আরো একটি বলি, আমরা তো শুধু বর্জ্য ব্যবস্থাপনা না, আমরা কিন্তু শব্দ দূষণকে আমরা গুরুত্ব দিচ্ছি। বায়ু দূষণ আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ, এবং এই বায়ু দূষণের অনেক উৎস আছে। আপনি রান্নাঘরে কিভাবে আপনার রান্না হচ্ছে, সেটাও কিন্তু আমার বায়ু দূষণের উপরে একটা প্রভাব ফেলে। এবং সবচেয়ে বেশি আমাদের যে চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে বিহেভিয়ার পরিবর্তন, মানে আমার বিহেভিয়ারাল চেঞ্জ, যেটা আমি বলি। কারণ আমরা অনেক কিছুতে অভ্যস্ত। এই যে আমরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমরা ধরে নিচ্ছি, আমি এখানে যখন পানি আনছিলাম বলছেন এখানে প্লাস্টিকের বটল নিয়ে আসবেন, আমরা এত এটার উপরে ইউজ টু হয়ে গেলাম। কারণ এক সময় তো এগুলো ছিল না, তখন কি আমাদের জীবন চলে নেই। আর আরেকটা আপনাদেরকে দিয়ে রাখি, কারণ এটা নিয়ে আজকে আমরা সকালে আমাদের মিনিস্ট্রিতে সবাই আলোচনা করছিলাম, এবং আমাদের সিটি কর্পোরেশনের উত্তর থেকে নিশ্চয় বলবো যে আমাদের যে কারিকুলাম আছে, আমাদের যে পাঠ্যপুস্তক আছে, আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, এটাকে আমরা বলি গ্রিনিং দ্য কারিকুলাম। অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো থাকবে, এটা বর্তমানে আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 প্রাথমিক পর্যায়ে, সেখানে আমরা পরিবেশ, আমরা বন, জীববৈচিত্র্য, বিশাল বিষয় কিন্তু, এবং আমরা সেই জীববৈচিত্র্যের অংশ। আমরা তো মনে করি জীববৈচিত্র্য হচ্ছে মানে আমাদের বিভিন্ন প্রাণীকে বাঁচাতে হবে, তখন আমরা ভুলে যাই যে আমরাও জীববৈচিত্র্যের অংশ। সুতরাং আমরা যখন জীববৈচিত্র্যের সংরক্ষণের কথা বলি বা পরিবেশ সংরক্ষণের কথা বলি, আমরা কিন্তু আমাদের নিজের অস্তিত্বের কথা বলছি, নিজেদের টিকিয়ে রাখার কথা বলছি, এবং অবশ্যই জলবায়ু পরিবর্তন। তো এই কাজগুলো সরকার করছে, আমরা করছি। আমাদের আজকে মিনিস্ট্রিতে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি থাকতে হবে, যে আমরা মানুষের কাছ থেকে কি প্রত্যাশা করি, মানুষের কাছ থেকে আমরা মানে কোন বার্তাগুলো তাদের কাছে আমরা পৌঁছাবো, কোন বিষয়গুলো নিয়ে। সুতরাং আপনারা যে কাজ করছেন, সেই কাজ থেকে আমাদের যে একটা সার্বিক যে একটা চিন্তা আছে, সেটার সাথে এটাকে আমরা কীভাবে সমন্বয় করতে পারি।
Katie, thank you. Thank you for your initiative, for your system engagement. I know you have a host of excellent partners. I know a lot of them personally. I think that is also a reason why a partnership potentially can be effective, choosing the right partners. So I think you have the right partners, and we also have Win. I hope you have an insight into Bangladesh being not just a country of challenges, but also a country that innovates, that comes up with solutions. Certainly when we talk about climate change, we say we are not just the victims, but we also want to be a torchbearer when it comes to solutions. So I think this could be another addition on the discourse in terms of good governance, in terms of how we reach out to people, how we, what should I say, empower them to speak up for their rights, their expectations, and then the environment it creates for the political process to deliver on those. And I think if you can get it right when it comes to some of the subjects that we have talked about, you can certainly apply that model to other challenges that Bangladesh faces. And of course, the very aspirational SDG slogan, and I think our constitution is far more forceful of leaving no one behind. So that I think fits in with not just the constitutional imperatives of Bangladesh, but also the global discourse in terms of where we want to go. So thank you for that, and also thank you to Mr. Khan. I've seen you in many events, and I think USAID is identifying issues which are very important for Bangladesh. The cooperation between Bangladesh and the US is a long-standing cooperation. And to be very candid, we may not always see or think alike in all of the cases, but I think there is more that brings us together than that actually sets us apart. So let's work on those areas. আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমি আশা করব এটা শুধু একটা সংলাপের জন্য না, পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের দায়িত্ব অনেক বাড়িয়ে নিয়েছেন। এই যে আপনারা যেখানে এনগেজ হলেন, এটা কিন্তু দিস ইজ ফর দ্য লং রান। এটা একটা ম্যারাথন হবে, এটা 100 মিটারের কোনো দৌড় হবে না। সুতরাং আপনিও লেগে থাকবেন, আমাদেরকে জয়ী করবেন, এবং আমরা সকলেই মিলে যেটা আমরা প্রত্যাশা করি, আমাদের বাংলাদেশকে অনেক স্বপ্ন, বাংলাদেশ এগিয়ে যাবে নিশ্চয়ই। এখনও যদি আমরা দেখি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে এগিয়ে আছি। তো আমরা আমাদের এই এগিয়ে যাওয়ার ধারাটাকে আরও বেগবান করতে চাই, আরও জোরালো করতে চাই, এবং এখানে আপনারা যেমন ইম্পর্টেন্ট, মিডিয়া ইম্পর্টেন্ট, আমাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ জাতির জনগণ শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলার কথা তিনি বলেছেন, এটা শুধু স্বপ্ন থাকবে না, এটাকে আমরা বাস্তবে দেখব, এবং আগামী প্রজন্মের জন্য যা যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাআল্লাহ সেই কাজ করব। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।